নমস্কার, শুভ সন্ধ্যা। চিত্রবিতান আর্ট একাডেমির বার্ষিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের প্রধান আকর্ষণ চিত্র ও নৃত্যের মেলবন্ধনে চিত্রবিতান আর্ট একাডেমির সকল ছাত্রছাত্রীদের পরিবেশনায় কালীকে পরমেশ্বরী। সমগ্র ভাবনা ও চিত্র নির্দেশনায় বিতান মাইতি, নৃত্য নির্দেশনায় ঝিলিক সেন। যে মা আমার মহাকালী, উল্লাসে দেন হাতে তালি, সেই মা গাঁথেন বেদের গাথা, সেই মা আবার জগৎ ত্রাতা। করাল বদনা কালী কলুষ নাশিনী, কাল ও ভয়হরা কালী কৈবল্য দায়িনী। মায়ের রূপে একাধারে শঙ্কা আবার করুণা। মা কালী কখনো ভয়ঙ্করী, কখনো অভয়া, ঘোর শ্মশানচারিণী বা মা কালী, আবার গৃহকোণে মঙ্গলময়ী দক্ষিণা কালী। অমানিসায় মধ্যরাত্রে হয় মায়ের পুজো, সব মিলিয়ে এক রহস্যের নাম মা কালী। একাধিক অনুশাসন বিধি ভঙ্গের দায় কালীর উপর বর্তায়। একই নারী তাই বস্ত্রহীন। জানো না, পুরুষ শাসিত এই সমাজে পুরুষ বস্ত্র ত্যাগ করলে ত্যাগই হয়। নারী তো শালীনতার পরাকাষ্ঠা। কালো তাই শুকনো অস্থি, কঙ্কালসার চেহারা, একলা ঘোরে বাহন নেই। গয়নাগাটিও কেমন ধারা, মুন্ডু গেথে মালা, সব দিয়ে কানের দুল, হাতেও কাটা মুন্ডু। সঙ্গী সাথী সব ডাকিনী যোগিনী, এলো চুলে শ্মশানে ঘুরে বেড়ায়। কাটা হাত সাজানো যে কোমরের চারপাশে, পায়ের তলায় শিব। এ কেমন ধারা বেহায়াপনা! সব দেবীর পদ্ম পছন্দ, এনার আবার জবা। সব মিলিয়ে বেহায়া সৃষ্টি ছাড়া তকমা একমাত্র কালীরই জুটবে সবার মধ্যে। এই এক গাদা অভিযোগ আর অনুশাসন বিধি লঙ্ঘনের অভিযোগ আনে তোমার অজ্ঞান সন্তানেরা। সবাইকে জানাও মা, তোমার প্রকৃতি ও স্বরূপ। তোমার প্রতিটি সন্তান হোক জ্ঞানের আলোকে উদ্ভাসিত। আদি শক্তি রূপে প্রকৃতি আমাদের মা। প্রকৃতি তো সবার সামনে তার প্রকৃত রূপে উন্মুক্ত। আবৃত শব্দবন্ধ প্রকৃতির সাথে যায় না। সেই প্রকৃতি রূপা মাতৃকা তাই শুদ্ধ, অনাবৃত। জীবনের চরম আশ্চর্য আর চরম সত্য একই, মৃত্যু। মৃত্যু ভয়ের, এর হাত থেকে রেহাই নেই কারো। সেই মৃত্যু ভয়কে অতিক্রম করা যায় কালী নামে। প্রকৃতি সঞ্জাত জীব প্রকৃতিতেই বিলীন হয়ে যায়। সন্তান যেন মৃত্যুর পর মায়ের কোলে ঠাঁই পায়। এই শাশ্বত চিরন্তন সত্যকে সত্যমিব জায়তে, মর্ত সত্যমিব অজায়তে পুনঃ। ভাবনায় ভাবলে জীবনকে সুন্দরভাবে উপভোগ করা যায়। ভাবতে হয় মা আমাদের জন্ম দিয়েছেন আনন্দ আর কর্তব্য পালনের সাধনার মধ্যে দিয়ে জীবনকে উপভোগ করে একসময় মায়ের কোলেই ফিরে যাব। এভাবে মৃত্যুর সাথে কালীকে এক করে মাতৃ সাধক মৃত্যুকে অতিক্রম করে অমরত্ব লাভ করতে পারেন। মৃত্যুকে মা পাত্তাই দেন না, মায়ের পায়ের তলায় দাবিয়ে রাখেন। আর সেই সব মায়ের স্পর্শে শুদ্ধ শিবে পরিণত হয়। মৃত্যু হলো একমাত্র শাশ্বত সত্য, অর্থাৎ জগৎজননী মা কালী শাশ্বত সত্যের উপর দাঁড়িয়ে আছেন। এটাই শক্তিপথের প্রধান বল। মায়ের কোটিতে হাতের মেখলা, জন্মস্থানকে ঢেকে আছে হাত, অর্থাৎ কর্ম। জন্ম পরিচয় ঢাকা পড়ে যায় কর্মের আড়ালে। গলায় মুন্ড মালা, মুন্ড মাথা, মস্তিষ্ক, মগজ, জ্ঞান ও বুদ্ধির প্রতীক। বর্ণমালার 50টি বর্ণে আমাদের জ্ঞানের বীজ, সেই জ্ঞান মায়ের কণ্ঠে। কালীর বাম হাতে ধরা নরমুণ্ডটি আবার আলাদা। মানুষের মধ্যে যোগীর দৃষ্টিতে যে চক্র, তার অন্যতম সহস্রার। সহস্রারের অবস্থান বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের আধার মস্তিষ্ক।
কালীর হাতেই চেতনার রাস, তিনি যে চৈতন্যময়ী। আসলে তিনি যে কোনো বর্ণের অতীত, আর কালো রং সব বর্ণের অনুপস্থিতির প্রতীক। কখনো দেবীকে গাঢ় নীল বর্ণেও কল্পনা করা হয়। তিনি গাঢ় নীল আকাশের মতোই অসীম। তার নীল গাত্র বর্ণ সেই গগন সম অসীমতার ইঙ্গিতবাহী। কালীর তিনটি নয়ন বা চোখ, এই ত্রিনয়ন চন্দ্র, সূর্য ও অগ্নির মতো অন্ধকার বিনাশকারী। এই ত্রিনয়নের মাধ্যমে দেবী যেমন অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দর্শন করে থাকেন, তেমনি প্রত্যক্ষ করেন সত্য, শিব ও সুন্দরকে, অর্থাৎ বৃহত্তর অর্থে সৃষ্টি, স্থিতি ও প্রলয়কে। তিনি বিশ্বব্যাপী শক্তির প্রতীক, তিনি অসীম। এই চির শক্তিকে আবৃত করে এমন সাধ্য কোন বস্ত্রের রয়েছে? দেবী তাই দিগম্বরী। এই চির শক্তিকে আবৃত করে এমন সাধ্য কোন বস্ত্রের রয়েছে? দেবী তাই দিগম্বরী। মা কালী জগৎ কারণ, তিনি জগৎ বিলয়। তিনি সৃষ্টি করেন, তিনি সংহার করেন। তিনি কাল, তিনি কালী। কালী কেবল নারী নয়, কখনো কখনো পুরুষও হয়। তিনি অব্যক্ত জগৎ কারণ প্রকৃতি। বোঝার সুবিধার জন্য মা বলি। সব রং এসে কালো রঙে মেশে, এজন্য তিনি কালী। তিনি কালের অর্থাৎ মহাকালের অধিষ্ঠাত্রী, এজন্য তিনি মহাকালী। আর তিনি বাঙালি জাতির অধিষ্ঠাত্রী, এজন্য বলা হয় কালিকা বঙ্গদেশে চ। আর তিনি কলিযুগের একমাত্র উপাস্য, এজন্য বলা হয় কলৌ কালী, কলৌ কালী নান্য দেব কলৌ যুগে। কলিযুগের একমাত্র গতি কালী। কালী ভিন্ন কলিযুগে অপর কোনো দেবতা নেই। কথায় আছে, গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল। গঙ্গার পশ্চিম তীরের স্থানগুলি বারাণসীর মতোই পবিত্র এবং গুরুত্বপূর্ণ। বিশেষত হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত স্থানগুলির ক্ষেত্রে এই প্রবাদটি প্রযোজ্য। গঙ্গার পূর্ব তীরে যেমন রয়েছে কালীক্ষেত্র দক্ষিণেশ্বর, তেমনি পশ্চিম কূলের কালী মহিমাও নেহাতি নগণ্য নয়। কখনো তিনি নিস্তারিণী রূপে বিরাজ করেছেন শেওড়াফুলিতে, কখনো আবার হংসেশ্বরী রূপে বিরাজিতা বাঁশবেড়িয়াতে। আবার আমাদের চিরপরিচিত আধ্যাত্মিক ক্ষেত্র বেলুর মঠে তিনি মানব দেহ ধারণ করে মা শারদা রূপে আপন লীলা প্রকাশ করেছেন। তবে আমাদের প্রাণের শহর কোন্নগরের মাতৃলীলার কথায় আসতে গেলে ফিরে যেতে হয় শতাব্দী পূর্বে। 1836-এর পর যখন ইংরেজ সরকার রেল লাইন বসানো শুরু করেন, তারপরেও অনেক দিন পর্যন্ত গোটা কোন্নগর নবগ্রাম অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঢাকা। মাঝখান দিয়ে সরু পায়ে চলা পথ। জঙ্গল এলাকা ভাগ ভাগ করে বিভিন্ন ডাকাত আর ঠগীদের ডেরা। বৈশাখ মাসের কৃষ্ণা তৃতীয়া বা তার ঠিক পরের শনিবারের রাতে এই ডাকাতে কালীকে পুজো দিয়ে সারা বছরের ব্যবসা শুরু করত ডাকাত ও ঠগীর দল। মস্ত অশ্বত্থ গাছের নিচে মায়ের থান, পড়ে থাকে রক্ত মাখা হাড়ি কাঠ। গাছের উপরে বাস করে দলে দলে শকুন, তাই এই থানের আরেক নাম শকুন্তলা মায়ের থান। সেই থেকে মায়ের নামও শকুন্তলা রক্ষা কালী মা। যাই হোক, চন্দ্রভুগ অমাবস্যার রাতে কেউ বা কারা এসে পুজো দিয়ে যেত। ঝাঁক বলি, মহিষ বলি, কখনো বা নরবলিও দিত মনস্কামনা পূরণের জন্য। তারপর গায়ে রেড়ির তেল মেখে হাতে লাঠি কিংবা কাঠারি নিয়ে বেরিয়ে পড়তো ডাকাতিতে। জনশ্রুতি, একদিন স্বর্গত ইন্দ্রনাথ চক্রবর্তীর কাকা দেবেন্দ্রনাথ চক্রবর্তী, যিনি থাকতেন বাঞ্ছারাম মিত্র লেনের চক্রবর্তী বাড়িতে, যার পেশা ছিল পৌরোহিত্য, একদিন গড়ের খানার ওপর দিয়ে তিনি হেঁটে আসছিলেন উত্তর কোন্নগর থেকে, সম্ভবত যজমানের বাড়ি থেকে। অধুনা এই গড়ের খানা জায়গাটি হল কালীতলা ক্যাম্পের পাশে, যেখানে অরবিন্দ বিদ্যাপীঠ স্কুল। দেবেনবাবু যখন গড়ের খানার ওপর দিয়ে আসছিলেন, তখন তিনি
তার বাড়ির রাস্তা বাঞ্ছারা মেট্রো লেনে ঢোকার ঠিক আগে দেখতে পান এলো কেশি শ্যামলা এক অপরূপা নারী মূর্তিকে। তিনি হঠাৎ দেখেন সেই নারী মূর্তি তার পথ আটকে দাঁড়াতে। সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। তখন দেবেনবাবু ওই নারী মূর্তির অঙ্গ থেকে জ্যোতি নির্গত হতে দেখে চমকে যান। সাময়িক ঘোর কাটিয়ে উঠে তিনি ওই নারী মূর্তিকে বলেন, তুমি কে মা? এইভাবে আমার পথ আটকে দাঁড়ালে কেন? সেই অপরূপা নারী মূর্তি কোনো উত্তর না দিয়ে রহস্যের হাসি হেসে কিছুটা দূরে গিয়ে মিলিয়ে যায়। পরে দেবেনবাবু আবার স্বপ্নে ওই নারী মূর্তিকেই দেখেন এবং দেখেন সেই নারী মূর্তিকে ওই একই জায়গায় মিলিয়ে যেতে। তারপর দিন দেবেনবাবু স্থানীয় বাসিন্দাদের ডেকে তার স্বপ্নের কথা বলেন। সবাই স্থির করে ওই নারী মূর্তি যে স্থানটিতে মিলিয়ে গেছে ওখানেই স্বপ্নে দেখা রূপের আদলে মায়ের মূর্তি গড়ে পুজো দেওয়া হবে। কিন্তু প্রথম বছর পুজো ঘটেই হয়েছিল। এখন যেখানে স্থায়ী মন্দির, ওখানে আগে বট, অশ্বত্থ, পাকুড় গাছের জঙ্গল ছিল আর গাছ ভর্তি শকুন বাস করত। ওখানেই মায়ের অস্থায়ী মন্দির বানিয়ে প্রথম পুজো শুরু হয়েছিল বলে মায়ের নাম হয় শকুন্তলা রক্ষা কালী মাতা। সেই কাল থেকেই কথিত মা সূর্যের মুখ দেখেন না, তাই নিয়ম মতো মূর্তি বানানো হয় সূর্যাস্তের পর। দ্বিতীয় প্রহর শেষ হলে পুজো শুরু আর সূর্যোদয়ের আগেই মায়ের বিসর্জন দেওয়া হয়। এখানকার মানুষের বিশ্বাস, মায়ের কাছে যে যা চান তাই পান। মা খুব জাগ্রত। মায়ের মূর্তি গঠনেও এক তারতম্য আছে। মাটিতে দুধ ও দেশি মদ মিশিয়ে মূর্তি তৈরি হয়। পুজোর আগের দিন রাত 12টার পর থেকেই অগণিত মানুষের ভিড় হয় জল ঢালা পর্বে। গঙ্গায় ডুব দিয়ে জল নিয়ে এসে বেদিতে জল ঢালা চলে সারা রাত জুড়ে। অনেক মনস্কামনা মতো দণ্ডি কেটে মন্দিরের উদ্দেশ্যে যায়। পরের দিন বিকাল 5:45-এর মধ্যে মায়ের সাজ শেষ করে শ্রী বাদল পালের গোলা থেকে মাকে মন্দিরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় বরণ করে বেদিতে বসিয়ে পুজো শুরু হয়। তারপর পশু বলি শুরু হয়। অনেকের মানত থাকে মায়ের কাছে, আর সেই মানত পশু বলির মাধ্যমে পূর্ণ করেন। সারা রাত কয়েকশো বলি হওয়ার পর শুরু হয় হোম, যজ্ঞ, আহুতি। শেষে ভোর 5টায় সূর্য ওঠার আগে মায়ের প্রায় 100 ভরি সোনার গহনা খোলা হয়ে গেলে বিসর্জন দেওয়া হয়। আবার শুরু হয় 1 বছরের প্রতীক্ষা। প্রসিদ্ধ ব্যবসায়ী ডালমিয়া 1945 খ্রিস্টাব্দে শকুন্তলা দেবীর বর্তমান মন্দির ও তৎসংলগ্ন নাট মন্দিরটি সংস্কার করেন। দেবীর মন্দিরটি ছোট কিন্তু সুদৃশ্য। একটি ঘরের ছাদে এক চূড়া উঠে গেছে। শিল্পকার্য আধুনিক এবং মনোরম। চূড়ার গায়ে ঘট ও ডাব অঙ্কিত আছে। চূড়াটি শিরা বিশিষ্ট। মন্দিরের সঙ্গে লাগোয়া নাট মন্দির ও বলিদানের স্থান। গর্ভগৃহে শ্বেত প্রস্তর নির্মিত বেদি আছে। বেদির উপরেই প্রত্যহ দেবীর উদ্দেশ্যে পূজার্ঘ্য নিবেদন করা হয়। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে দেবীর মূর্তি তৈরি করে বেদিতে প্রতিষ্ঠিত করে পুজো করা হয়। সূর্যোদয়ের আগেই বিসর্জন করা হয়। সেই সময় প্রতিমার সম্মুখে অজস্র ছাগ ও মেষ বলি দেওয়া হয়। এখানে একটি বৃহৎ মেলাও বসে। সমাজের সকল স্তরের মানুষের মিলন ক্ষেত্রে পরিণত হয় কালী ক্ষেত্র কোন্নগর। আসুন আমরা সকলে সেই অভয় দায়িনী করাল বদনীকে স্মরণ করি। রূপে রূপান্তরে তার মহিমা কীর্তন করি নৃত্যের তালে তালে।
কে তুমি বালিকা ভুবন পালিকা মধুর মধুর হাসো জগত চালিকা তুমি কি কালিকা ভুবন ভুলিয়ে নাচো কে তুমি বালিকা ভুবন পালিকা মধুর মধুর হাসো জগত চালিকা তুমি কি কালিকা ভুবন ভুলিয়ে নাচো কে তুমি বালিকা ভুবন পালিকা মধুর মধুর হাসো হৃদয় গহন